সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেট নাইট এপিসোডে। আমি গত দুটি পর্বতে একটাতে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এবং আর একটি পর্বে আমরা মেইন আইডিয়া কোয়েশ্চেন এবং ইনফারেন্স কোয়েশ্চেনের আলোচনাটাও হলো। আজকে প্যাসেজের যে বাকি প্রশ্নগুলো আছে সবগুলো, অর্থাৎ ওই টাইপের প্রশ্নগুলো আসলে আপনি কিভাবে অ্যান্সার করবেন তা নিয়ে একটা ছোট্ট একটি পর্ব। যারা ধারাবাহিকভাবে আমাকে ফলো করছেন আশা করি এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে যে কোনো একটা প্র্যাকটিস বই থেকে নিয়মিত আপনি প্র্যাকটিস করে ইংরেজি প্যাসেজ সলভিং স্কিলটা আপনি ডেভেলপ করে নেবেন। তো বলে রাখি, আপনি রিটেন প্রিপারেশন যারা নিচ্ছেন, রিটেন প্রিপারেশনের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন আপনি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখে কোয়েশ্চেন বেসড একটা প্রিপারেশনের জায়গা থাকে, ইংরেজিতে কিন্তু ব্যাপারটা থাকে না। তো এই জন্য সবচেয়ে যে জায়গাটা বেশি ইম্পর্ট্যান্ট এখানে সেটা হচ্ছে অর্থাৎ আপনার অর্থাৎ কম্প্রিহেন্সিভ আর কমিউনিকেটিভ ইংলিশটার যে স্কিল, এখানে মূলত রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই চারটা মডিউলের রিডিং, যেটা আইএলটিএস যখন আমরা করি বা এই আইএলটিএস পরীক্ষা যখন আমরা দেই, সবচেয়ে ডিফিকাল্ট মডিউল কিন্তু রিডিং, আর এই রিডিংটাই হচ্ছে প্যাসেজ। এই জায়গাটাতে একটু প্র্যাকটিসের দাবি রাখে। অনুশীলন আমাদের করতে হবে, কিন্তু অনুশীলন করবার জন্য শুধুমাত্র প্যাসেজ পড়লাম এবং নিজের ইচ্ছা মতো অ্যান্সার করলাম এই জায়গাটা শুধু নয়, এখানে অ্যান্সার করার কিছু স্ট্র্যাটেজি আছে। যারা আমার এই যে প্যাসেজের উপরে আগের যে দুটি পর্ব আমি দিয়েছি, ওই দুটি পর্ব যারা দেখেননি অবশ্যই ওই দুটি পর্ব দেখে নেবেন। তারপরে আজকের পর্বটা মিলিয়ে আপনি প্যাসেজ থেকে যে থিমেটিক কোয়েশ্চেন 30 মার্কসের ফার্স্ট 30 মার্কসের যে অ্যান্সারগুলো করতে হয় এগুলোর উপরে আপনি এক্সারসাইজ করবেন। তো আমাদের যারা এখানে এডমিটেড স্টুডেন্ট যারা আছো, তোমাদেরকে তো একেবারে প্র্যাকটিক্যালি প্যাসেজগুলো দিয়ে প্যাসেজ থেকে কোয়েশ্চেনগুলো সলভ করে আমি ফিজিক্যালি দেখাবো, অথবা অনলাইনে জুম অথবা গুগল মিটের লাইভ ক্লাসগুলোতে আমি দেখাবো। সো এখন এই লাইভ ক্লাসগুলোতে আমি জাস্ট স্ট্র্যাটেজিগুলো দিয়ে যাচ্ছি। আজকের ক্লাসে আমি থিমেটিক কোয়েশ্চেনের যে বাকি কোয়েশ্চেনগুলো আছে ওই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। পরের পর্বে এর পরের পোর্শন নিয়ে আলোচনা শুরু করব। তবে গ্রামার পোর্শনটা আমি গ্যাপে গ্যাপে এক একটা পোর্শন নিয়ে গ্রামারের ক্লাস নিলেও আমি শুরু থেকেই ধারাবাহিকভাবে ট্রান্সলেশনের উপর প্রায় 14 থেকে 18টি পর্ব এখানে লাইভ নিব, যেন যারা অর্থাৎ সারা দেশের বিভিন্ন প্রান্তে আছো, আমাদের যারা অনলাইনে অফলাইনে যারা স্টুডেন্টরা আছো, তোমাদের বাইরেও অন্যরাও যেন অর্থাৎ স্ট্র্যাটেজিগুলো অন্তত পায় এবং নিজে নিজে অনুশীলনগুলো করতে পারে। সো এটা বিশেষ হেল্পারের পক্ষ থেকে সকলের জন্য এই কাজটা আমি করে যাচ্ছি। সো নাও লেটস কাম টু স্পেসিফিক ডিসকাশন। তাহলে আমরা দেখেছিলাম একটা প্যাসেজের মধ্যে প্রথমে আমি বলেছিলাম একটা প্রশ্ন আসতে পারে মেইন আইডিয়া, এই প্রশ্নটা কিভাবে সলভ করবো আমি দেখিয়েছি। তারপর আমি দেখিয়েছিলাম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এরপরে আমরা দেখেছিলাম ইনফারেন্স কোয়েশ্চেন। এই তিনটিকে আমি এক্সপ্লেন করেছি। মূলত বিশেষ রিটেন পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসে এই বেশিরভাগ ক্ষেত্রেই এখান থেকে চলে আসবে। বাকি যে ক্লাসেসগুলো আছে ওগুলো নিয়ে জাস্ট আমার অল্প একটু আলোচনা, একটু যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে হয়। যেমন একটা প্রশ্ন আসতে পারে টোন কোয়েশ্চেন, প্রশ্ন হতে পারে ভোকাবুলারি কোয়েশ্চেন, এটা অবশ্যই হয়। তারপরে প্রশ্ন হতে পারে স্ক্যানিং কোয়েশ্চেন, প্রশ্ন হতে পারে রেফারেন্স কোয়েশ্চেন, প্রশ্ন হতে পারে নেগেটিভ কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্নই মূলত একটা রিডিং কম্প্রিহেনশন থেকে করা হয়। এটা মূলত ইন্টারন্যাশনালি রিকগনাইজড কম্প্রিহেনশনের যে সলভিং স্ট্র্যাটেজি আছে, আপনি গুগলিং করেন বা ইউটিউবিং করেন, যেখানেই করুন এই জিনিসগুলোই পাবেন, অথবা যে কোনো স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে কোনো বই থেকে যদি এই ইলেবোরেটলি জিনিসগুলো জানতে চান তাহলে এই জিনিসগুলোই পাবেন। তো ব্যাপারগুলোকে আমি খুব বেশি আন্ডারস্ট্যান্ডেবল এবং ইজি করে সলভেবল করে জিনিসগুলোকে আপনার সামনে উপস্থাপন করে যাচ্ছি। তাহলে আমরা দেখেছিলাম মেইন এরিয়া কোয়েশ্চেন এবং বলেছিলাম মেইন এরিয়া মূলত
আপনার উপরে যে প্যাসেজটা দিবে এই প্যাসেজের জন্য একটা শিরোনাম লিখতে বলবে। এই ধরনের প্রশ্নকে আমরা বলি মেইন এরিয়া কোশ্চেন। আর ফ্যাকচুয়াল কোশ্চেনের জন্য লম্বা অনেকক্ষণ কথা বলেছি, এটা হচ্ছে তথ্যভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্যাসেজে বর্ণিত তথ্য থেকে তথ্য ভিত্তিক প্রশ্ন হলেই তাকে আমরা বলি ফ্যাকচুয়াল কোশ্চেন। তারপরে ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেনটা মূলত আপনার নিজের মন্তব্য, এবং বলেছিলাম লজিক্যাল কনক্লুশন টু রাইটার্স রাইটিং, রাইটার্স অ্যাটিটিউড। এই তিনটি কোশ্চেনকে আমি সলভ করেছি বা সলভিং স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আসুন বাকি কোশ্চেনগুলো একটু দেখি। প্রথমে আসুন টোন কোশ্চেন। তাহলে টোন শব্দের আক্ষরিক অর্থ কি দাঁড়ায়? টোন শব্দের আক্ষরিক অর্থ যদি আমি লিখি সুর, তাহলে সুর, বাঁশির সুর, কথার সুর। আচ্ছা, তাহলে টোন কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি? তাহলে লেটস গো টু স্পেসিফিক ডিটেইলস। দেখেন টোন, তাহলে টোন শব্দটা এখানে আমি যদি আপনাকে ক্লারিফাই করতে যাই, তাহলে টোন ব্যাপারটা হলো একজন লেখক যখন কোন একটা বিষয় লিখেন, তার যে হোয়াট এভার দ্য সাবজেক্টিভিটি, হোয়াট এভার দ্য টপিক, হোয়াট এভার দ্য ম্যাটার অফ ডিসকাশন, যে বিষয়ই হোক না কেন, একজন লেখক নিজের লেখনীতে নিজস্ব একটা টোন বা সুর কিন্তু থাকে। সুর বলতে এখানে তিনি কোন ঢঙে, মনে করুন ডেমোক্রেসি নিয়ে একটা প্যাসেজ দিল, ডেমোক্রেটিক গভর্নমেন্ট প্রসেসের দিকে লেখকের মনোভাব কেমন, এই ধরনের। অর্থাৎ মনে করেন এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে একটা প্যাসেজ আসলো, এনভায়রনমেন্ট পলিউশনের জন্য কাকে কাকে দায়ী করছে, এখানে কি শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করলো নাকি কমন মানুষের সচেতনতার ঘাটতিকে দায়ী করলো। অর্থাৎ এখানে ব্যাপারটা হলো একজন রাইটারের নির্দিষ্ট একটা টোন থাকে। এখন আমরা সকলে জানি একটা লেখনীর মধ্যে ইন্টারন্যাশনালি রিকগনাইজড অথবা স্ট্যান্ডার্ড একটা লেখনীর ধরন হচ্ছে, একটা লেখনীতে মূলত ইন্ট্রোডাক্টরি কিছু কথা থাকে, তারপরে ডেভেলপমেন্ট থাকে, তাহলে ডেভেলপমেন্ট থাকে, এরপরে এই যে কনক্লুশন বা লাস্টের দিকে এসে একজন রাইটার কিন্তু শেষ দিকে এসে, যে শেষ দিকে এসে একজন লেখক তার নিজস্ব মন্তব্য অথবা নিজের যে সিদ্ধান্ত এটা দিবে। এটা যে কোনো একটা রাইটিং, লেখনীটা ছোট হোক, লেখনীটা বড় হোক, ব্যাপারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাগুলো থাকবে, নিজের আইডিয়াটাকে ডেভেলপ করবে, তারপরে নির্দিষ্ট একটা পরিণতিতে গিয়ে লেখক তার নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব মতামত, মন্তব্যটা এক্সপ্রেস করেন। তার মানে টোন কোয়েশ্চনের যদি আসে পরীক্ষায়, তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করা আমাদের জন্য কঠিন না। তাহলে টোন কোয়েশ্চেন হচ্ছে মূলত লেখক যিনি লিখেছেন, লেখকের মনোভাব নিয়ে যদি প্রশ্ন করে, তাহলে আমরা বলবো তাকে টোন কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে এই গেল তার ডেফিনেশন। এবার আসুন টোন কোয়েশ্চেনকে কিভাবে চিনব। টোন কোয়েশ্চেনের ক্ষেত্রে টোন শব্দটা থাকতে পারে, টোন কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যাটিটিউড কথাটা থাকতে পারে, অ্যাটিটিউড। টোন কোয়েশ্চেনের ক্ষেত্রে পারপাস কথাটা থাকতে পারে, এই ধরনের কথা। তাহলে যদি দেখেন কোন একটা প্যাসেজের আওতায় যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলোর মধ্যে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য রাইটার ইজ, হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য রাইটার ইজ, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রাইটার ইজ, অথবা হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস রাইটিং, এভাবে যদি আমি জাস্ট এই শব্দগুলোর সিনোনিমাস অন্য কোনো শব্দও থাকতে পারে, আমি কিওয়ার্ড হিসেবে দিলাম টোন, অ্যাটিটিউড এন্ড পারপাস। এই শব্দগুলো থেকে কোন একটা শব্দ দিয়ে যদি আপনার প্যাসেজের কোনো কোশ্চেন থাকে, দেন আপনি কনফার্ম দ্য কোশ্চেন ইজ দ্য টোন কোশ্চেন। আচ্ছা, তাহলে এখন এই টোন কোশ্চেন হচ্ছে মনোভাব চাইবে। টোন কোশ্চেনকে আমরা এভাবে চিনবো। এবার দেন হাউ টু সলভ ইট। টোন কোশ্চেন যদি পরীক্ষায় আসে, দেন প্যাসেজের এই প্রশ্নটা সলভ করা কম্পারেটিভলি সবচেয়ে সহজ। কারণ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার বের করবার জন্য লম্বা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার টোটাল প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিজিট করতে হবে না, লাইন বাই লাইন, প্যারা বাই প্যারা চেক করতে হবে না। কারণ একজন লেখক স্ট্যান্ডার্ড একটা লেখনীতে তার নিজস্ব মন্তব্যটা আনডাউটেডলি শেষ দিকেই দিবেন। সুতরাং আপনি এটা সলভ করার জন্য যেটা কাজ, সেটা হচ্ছে আমরা প্যাসেজের শেষ প্যারা পড়বো, এবং শেষ প্যারাতেই একজন লেখক তার নিজস্ব অ্যাটিটিউড
বা ট্রোপ অথবা পারপাস অফ দিস রাইটিংটা থাকবে। এটা এইটুকুই কথা। তাহলে এখানে ক্লু হিসাবে কোনো কিছু আছে কি? ক্লু হিসাবে মনে করেন প্যাসেজের শেষ দিকে, প্যাসেজ অনেক বড় থাকবে এই জন্য শেষ প্যারা বললেই চলে। মনে করুন কতগুলো কনক্লুসিভ লিঙ্কার্স থাকে, এট দ্য এন্ড, ইন ফাইন, ইন আ নাটশেল, ইন কনক্লুশন, at the end of this writing, to conclude the issue। এই ধরনের কোন একটা কনক্লুসিভ কানেক্টর আপনি দেখবেন প্যাসেজের শেষ দিকে কোন প্যারার শুরুতে অথবা কিছু লাইনের শুরুতে। টু কনক্লুড দ্য ইস্যু, টু ইন ফাইন, ইন আ নাটশেল অর ইন দ্য নাটশেল, এই ধরনের কনক্লুসিভ কানেক্টর যেখানে পাবেন, কনক্লুসিভ কানেক্টর গুলোর পরে যদি যে কথাটা থাকবে ওই কথাটি মূলত রাইটারের টোন, রাইটারের নিজস্ব মন্তব্য। এইটুকুই কথা, সিম্পল ছিল। তাহলে টোন কোয়েশ্চেন হচ্ছে লেখকের মনোভাব চাইবে, এই শব্দগুলো দিয়ে আমরা টোন কোয়েশ্চেনকে চিনব। টোন কোয়েশ্চেনের অ্যান্সার মূলত কনক্লুসিভ কানেক্টরস অর লাস্ট প্যারা অফ দ্য প্যাসেজ দেখে এই এখান থেকে আপনার অ্যান্সার বের করে লেখক এই লেখনের ব্যাপারে কি মন্তব্য করেছেন তা আপনি লিখে দিবেন। এইটুকুই হচ্ছে টোন কোয়েশ্চেন অ্যান্সার করার এর জন্য আমার স্পেসিফিক বক্তব্য। এবার আসুন এরপরে পরেরটাতে আপনি খেয়াল করুন, পরের যে সেন্টেন্স এটা হচ্ছে ভোকাবুলারি কোয়েশ্চেন। এখানে একটা কথা বলে রাখি, থিমেটিক কোয়েশ্চেনের ভেতরে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন চলে আসতেও পারে, একবার আসতে দেখা গেছে বিসিএস এর প্রশ্নের ভেতরে। আবার আপনার যে বিসিএস এর যে 200 মার্কস, আবারও আমি একটু দেখাই, অনেকেই এখানে নতুন দেখবেন তাদের জন্যই প্যাসেজের মধ্যে প্রথমে 3x10 এখানে 30 মার্কস, এগুলোকে আমরা থিমেটিক কোয়েশ্চেন এবং এগুলোর সলভিং স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে। এরপরে যে গ্রামার বেসড কোয়েশ্চেন আসে, গ্রামার বেসড দেখেন 38 এবং 40, 38 এবং 40তম এই দুইটি বিসিএস এ দেখা গেছে। এই যে গ্রামারের জন্য এই যে এখানে থিমেটিক কোয়েশ্চেনের জন্য 30 মার্কস, গ্রামারের জন্য 30 মার্কস, এই 30 মার্কসের মধ্যে অলমোস্ট 38 এবং 40 এই দুটি বিসিএস এ অলমোস্ট বেশিরভাগ প্রশ্নই ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন এসেছে। তাহলে প্যাসেজ থেকে ভোকাবুলারি বেসড প্রশ্ন আসবে, এখানে এই প্রশ্ন যেমন অবশ্যই আসবে, এই প্রশ্ন যেমন অবশ্যই আসবে, ভোকাবুলারিটাও অবশ্যই আসবে। এখানে ব্যাপারটাকে ভোকাবুলারি প্রশ্ন আসলে কিভাবে আসবে তা নিয়ে আমি একটু ক্লারিফাই করি। প্রথম হচ্ছে গ্রামার ভিত্তিক প্রশ্নের মধ্যে ভোকাবুলারি যা আসবে তা নিয়ে আমি আলাদা সেশন নিব, একটা নয় 2-3টা সেশন আমার লাগবে। সব ধরনের কোন কোন টাইপের ভোকাবুলারি আসতে পারে, কিভাবে আসলে কিভাবে আপনি সলভ করবেন। কিন্তু এই যে প্রথম 30 নাম্বারের ভেতরে থিমেটিক কোয়েশ্চেনের ভেতরে যদি কোনো ভোকাবুলারি কোয়েশ্চেন আসে তখন আপনি কিভাবে সলভ করবেন তা নিয়ে কথা। প্রথমে আসে ভোকাবুলারি কোয়েশ্চেন। তাহলে ভোকাবুলারির মধ্যে মনে রাখবেন পৃথিবীতে যে কোনো একটি শব্দের কমপক্ষে 2টি অর্থ থাকে, একটা ডিকশনারি মিনিং থাকবে আর একটা কন্টেক্সচুয়াল মিনিং থাকে। ডিকশনারি মিনিং এন্ড কন্টেক্সচুয়াল মিনিং। ডিকশনারি মিনিং দেখুন, এই হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে, এটাই আমরা ডিকশনারি মিনিং হিসেবে ছোটবেলা থেকে জানি। এবার দেখুন, আমি যদি বলি আই হ্যাভ আ কার, এখানে হ্যাভ আছে, কিন্তু যখন আমি বলবো আই হ্যাভ আ কফি ইন মাই ব্রেকফাস্ট, এখানে হ্যাভ মানে হচ্ছে আমি গ্রহণ করি, আমি খাই। তাহলে দেখুন হ্যাভ শব্দের ডিকশনারি মিনিং হচ্ছে আছে, যা এখানে কন্টেক্সচুয়াল মিনিং এবং ডিকশনারি মিনিং সেম। কিন্তু হ্যাভ শব্দটা এখানে যখন লিখেছি তখন হ্যাভ শব্দের অর্থ হয়ে গেল খাই, গ্রহণ করি। তাহলে এটা হচ্ছে ডিকশনারি মিনিং নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেক্সচুয়াল মিনিং। অর্থাৎ বাক্যস্থিত শব্দটার বাক্যের প্রেক্ষিতে কি অর্থ, এই ব্যাপারটাকে আমরা বলবো কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড। কন্টেক্সচুয়াল মিনিং লম্বা করে বোঝানোর দরকার নাই, সিম্পল এইটুকু কথা। বাক্যের প্রেক্ষিতে, এই সেন্টেন্সের প্রেক্ষিতে এই শব্দটার কি অর্থ, এই ব্যাপারটাকে বলা হয় কন্টেক্সচুয়াল মিনিং। এখন যদি প্যাসেজের থিমেটিক কোনো কোয়েশ্চেনের মধ্য থেকে কোনো একটা শব্দ দিয়ে এই শব্দটা এই বাক্যের প্রেক্ষিতে কি অর্থ দিচ্ছে এই ধরনের প্রশ্ন হয়, এই ব্যাপারটা, এই ধরনের প্রশ্ন আসলে এটাকে আমরা ভোকাবুলারি কোয়েশ্চেন বলবো। ভোকাবুলারি কোয়েশ্চেন আসলে বেসিক্যালি এখানে আসবে কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড। আর কন্টেক্সচুয়াল মিনিং বের করবার জন্য যে শব্দটা যেই সেন্টেন্স থেকে এসেছে ওই সেন্টেন্সটাকে আপনি যদি 2-1 বার পড়েন
ওই সেন্টেন্সের প্রেক্ষিতে শব্দটা কি অর্থ আসছে তা অবশ্যই বিসিএস একজন প্রার্থী হিসেবে আপনার জন্য ডিসকভার করা খুব একটা কঠিন বিষয় বলে আমার মনে হয় না। সো দিস ইজ কোয়াইট ইজি পোর্শন, এখানে কোয়াইট ইজি পোর্শন, সবচেয়ে ইজি জায়গাটা। তাহলে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে কোন একটা শব্দের যে শব্দটা আমার কাছে আগে থেকেই পরিচিত, ডিকশনারি মিনিং যে শব্দটার আক্ষরিক অর্থ যারা জানি তা মুখস্থ আমরা লিখে দেওয়া যাবে না। বাক্যস্থিত ওই বাক্যের প্রেক্ষিতে কি ধরনের অর্থ দিচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সুতরাং এটা হচ্ছে শব্দভিত্তিক প্রশ্ন, এটা গেল। এবার আসেন স্ক্যানিং কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন সাধারণত কম আসে, যদি প্রশ্ন অনেক সহজ হয় তখন আসবে। স্ক্যানিং কোয়েশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি প্যাসেজের মধ্যে মনে করুন অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করা হয়, যে ইনফরমেশন গুলো প্রোভাইড করা হয়েছে এখানে যদি বলা হয় প্যাসেজের, মনে করেন পানিপথের যুদ্ধ নিয়ে একটা প্যাসেজ আসলো, তাহলে পানিপথের যুদ্ধের যে ডেসক্রিপশন, এখানে পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, তিনটি যুদ্ধ নিয়ে একটা লম্বা ডেসক্রিপশনের একটা প্যাসেজ আসছে। আপনার যদি কোশ্চেন করা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে প্যাসেজের কোন জায়গায় উল্লেখ করা হয়েছে, এই টাইপের প্রশ্ন একেবারেই সম্ভাবনা নাই এই টাইপের প্রশ্ন আসার। এমসিকিউ হইলে পরে সাধারণত ইজি হয়, কারণ তখন বলে দিবে প্যাসেজের 20তম লাইনে, 25তম লাইনে, 50তম লাইনে। তাহলে পরে এভাবে অপশন দিয়ে প্রশ্নগুলো করা যায়, কিন্তু যখন ডেসক্রিপটিভ হয় তখন ইউজুয়ালি এই টাইপের প্রশ্ন আসে না। এখানে অ্যান্সার বের করার জন্য জাস্ট এখানে পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেখানে আছে ওই লাইন বা ওই জায়গাটা সিলেকশনের কাজটা আপনি করতে পারছেন কিনা খুব দ্রুত বা তাড়াহুড়ার ভেতরে, এই জন্য এই প্রশ্নটা আসে। পসিবিলিটি কম বিসিএস পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসা, জাস্ট এই ধরনের প্রশ্ন হতে পারে, এই জন্য করে আমি ক্লাসিফিকেশন হিসেবে দেখালাম। এবার আসুন রেফারেন্স কোয়েশ্চেন। রেফারেন্স কোয়েশ্চেন জিনিসটা কি? রেফারেন্স কোয়েশ্চেনটা হচ্ছে, এখানেও আমার কোনো লম্বা করে ডেসক্রাইব করবার মতো কঠিন কিছু নেই। রেফারেন্স মূলত মনে করেন কোন একটা প্রনাউন, দেই, মনে করেন আই, মনে করেন ইউ অথবা শি, বেসিক্যালি ইট, মনে করেন এই যে দেই, ইট, এগুলো বেশি আসে। এই টাইপের কোন একটি প্রনাউন, আমরা জানি কোন একটা প্রনাউন ব্যবহার করার জন্য প্রনাউনটার একটা অ্যান্টিসিডেন্ট থাকে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রনাউনের পূর্ব উল্লেখিত নাউন, অর্থাৎ একটা প্রনাউন যখন ব্যবহার করব প্রনাউনটা নিশ্চয়ই কোনো না কোনো নাউনের দিকে ইঙ্গিত বহন করবে। এখন বাক্যস্থিত কোন একটা শব্দ, বাক্য, এরকম প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষায়, বাক্যস্থিত কোন একটা প্রনাউন 36 বা 35 বিসিএস আসছে, তাহলে এরকম বাক্যস্থিত কোন একটা প্রনাউন দিয়ে এই প্রনাউনটা দিয়ে কার দিকে ইঙ্গিত করা হচ্ছে এই টাইপের প্রশ্ন যখন করা হয়, এটার জন্য কোনো কৌশলের দরকার নাই, জাস্ট প্রনাউনটা দেখবো, অবশ্যই ওই প্রনাউনের আগের 2 বা 3 সেন্টেন্স বা যেখানে প্রয়োজন সেখানে সেন্টেন্স পড়ে অ্যান্সার বের করতে হয়। কিন্তু আপনি জেনে রাখুন প্রনাউন এবং প্রনাউনের অ্যান্টিসিডেন্ট নিয়ে প্রশ্ন করা হলে তাহলে আমরা তাকে বলবো রেফারেন্স কোয়েশ্চেন। কখনো কখনো কোন একটি অন্য কোন একটা শব্দ দিয়ে এই শব্দ দিয়ে কি মিন করা হচ্ছে, কি বোঝানো হচ্ছে, এই টাইপের প্রশ্ন হবে। এমন একটি শব্দ যে শব্দ দিয়ে উপযুক্ত কোনো একটা তথ্য, কোনো একটা নাম, কোনো একটা ইনফরমেশনের দিকে মেনশন করা হয়, ওই ইনফরমেশনটা অর্থাৎ ওই পূর্ব উল্লেখিত শব্দের সাথে এই শব্দের কানেক্টিভিটি যদি আপনি ডিসকভার করতে পারেন দেন আপনি প্যাসেজটা বুঝেছেন। এই জন্য পরে এই টাইপের প্রশ্ন হতে পারে। তবু বলবো কম্পারেটিভলি একটু সহজ প্রশ্ন। আচ্ছা, তারপরে হচ্ছে নেগেটিভ, এটা মূলত ক্লাসিফিকেশন হিসেবে না দেখালেই চলতো, মূলত ফ্যাকচুয়াল কোশ্চেনের বিপরীত। অর্থাৎ প্যাসেজের মধ্যে কোনো একটা ইনফরমেশন আছে, যদি বলা হয় প্যাসেজ অনুসারে এই তথ্যটা কি ট্রু না ফলস, অর্থাৎ ট্রু ফলস জাতীয় প্রশ্ন যদি হয় তাহলে এই ধরনের প্রশ্নকে আমরা বলবো নেগেটিভ কোশ্চেন। একটা ব্যাপার মাথায় রাখবেন, সবগুলো ক্লাসিফিকেশন এই জন্য বললাম, আমাদের যে পরীক্ষার প্রশ্নগুলোর মধ্যে 35 থেকে 40 যে 4-5টা পরীক্ষা হয়েছে, সবগুলো পরীক্ষার মধ্যে পরীক্ষার কোশ্চেনের যে প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু সিমিলার ছিল না। রিমেম্বার, সবগুলো পরীক্ষায় কোশ্চেনের প্যাটার্ন ফুললি সিমিলার ছিল না, এক একটা পরীক্ষায় এক এক ধরনের ভেরিয়েশন, বৈচিত্র্যতা আসছে। এই জন্য পরে যদি আপনার এই যে ভ্যারাইটি গুলো জানা থাকে তখন আপনার কাছে অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। সো এই বিষয়গুলো জেনে রেখে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে পরে এখন তাহলে আমি আবারও একটু সাম আপ করে দিচ্ছি। আমাদের কাছে একটা প্যাসেজ, এই প্যাসেজটা মনে করেন 2500 শব্দের একটা প্যাসেজ থাকবে। 1 নাম্বার কোশ্চেন গুলোকে আমরা থিমেটিক কোশ্চেন অর কম্প্রিহেনসিভ কোশ্চেন বলি।
এই যে এখানে 10টা প্রশ্ন আসবে, এ বি সি ডি ই এভাবে প্রশ্নগুলো থাকবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে 3 করে। এই যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হয় প্যাসেজের টেক্সট থেকে। এই যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোকে আমরা ভাগ করেছি এই 8 ভাগে। একটা হচ্ছে মেইন আইডিয়া, তো ফ্যাকচুয়াল, ইনফারেন্স, টোন, ভোকাবুলারি, রেফারেন্স এন্ড নেগেটিভ। স্ক্যানিং বাদ দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি স্ক্যানিং আসার পসিবিলিটি নাই। তাহলে এই যে প্রকারগুলো আসলো, এই যে প্রকারগুলো, এখান থেকে যে কোনো প্রকারের এখানে প্রশ্ন আসবে। প্রতি বছর আসছে কোনটা মেইন আইডিয়া, প্রতি বছর আসছে কোনটা ফ্যাকচুয়াল, প্রতি বছর আসছে কোনটা ইনফারেন্স, বাকিগুলোর মধ্যে এক বছর আসছে আরেক বছর আসে নাই, এই টাইপের দেখা গেছে। সুতরাং যারা আগের ভিডিও দেখেন নাই সকলকে রিকোয়েস্ট রাখবো ওই আগের ভিডিও অবশ্যই একটু দেখে নেবেন, আগের 2টা পর্ব। তাহলে আমরা আজকে প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজির এই জায়গাটা এখানেই আমরা শেষ করে দিব। এখানে আমি যে কথাটা রিকোয়েস্ট রাখবো সেটা হচ্ছে আগামীকাল বা এর পরে আমি যেদিন এই লাইভে আসছি, কাল অথবা পরশু দিন, ওই দিন আমি ট্রান্সলেশন পার্ট 1 নিয়ে আসবো রাত 10টার পরে। আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা আমাকে লাইভ শুনেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আপনাদের প্রস্তুতির জন্য আমার যে এই শ্রমটা কাজে আসবে যদি আপনি আমার কথাগুলো শুনে একটু বাসায় নিজে একটু অনুশীলন করেন। নিজে অনুশীলন না করলে যত ইনস্ট্রাকশন শুনেন, ইনস্ট্রাকশন কিছুদিন পরে আর মনে থাকবে না। যদি ইনস্ট্রাকশনটা শুনবার পরে ইনস্ট্রাকশনটা ফলো করে যদি 2-1টা প্যাসেজ আপনি প্র্যাকটিস করে নেন, দেন আপনার মধ্যে এই অভ্যাসটা, অর্থাৎ এই যে কাজগুলো, এই যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করে প্যাসেজ সলভ করার যে স্কিলটা, এটা স্কিল হিসেবে দাঁড়িয়ে যাবে, ইজি হয়ে যাবে। ইংলিশ হচ্ছে দ্য টাফেস্ট সাবজেক্ট ইন বিসিএস রিটেন, 200 মার্কস, এবং ইংলিশ খারাপ, বিসিএস সম্পূর্ণ খারাপ, হাত ছাড়া হয়ে যাবে বিসিএস। এর জন্য আর ইংলিশ এমন একটা সাবজেক্ট, আজকের শুরুতেও বলেছি, ইংলিশে নিজের মতো করে প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড প্রশ্ন মুখস্থ করে শিখে লিখবার কোনো জায়গা নেই। এই জন্য নিজের ফান্ডামেন্টাল জায়গাটা ইমপ্রুভ করা ছাড়া এখানে ভালো করা কঠিন। সো মাই রিকোয়েস্ট ইজ প্লিজ প্র্যাকটিস করেন, বেশি পড়েন, ডেইলি স্টার পড়বেন, কোনো জার্নাল পড়বেন, কোনো আর্টিকেল পড়বেন, অনলাইনে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মানে অর্থাৎ স্ক্রিন স্ক্রল করে অনেক টাইম ওয়েস্ট না করে কোনো একটা জায়গায় গিয়ে ওখান থেকে লেখনীগুলা পড়ুন। যত বেশি পড়বেন তত বেশি আপনার সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে, অর্থাৎ আপনার প্যাসেজ পড়ে বুঝবার যে ক্যাপাবিলিটিটা গ্রো করবে যদি আপনি বেশি পড়েন। এখন পড়া মানে যদি গতানুগতিক আপনার বন্ধুর স্ট্যাটাস যেখানে ভুল আছে এরকম সোর্স খেয়াল করতে হবে, ভালো জায়গা, ইনফরমেটিভ এমন কোনো লেখা পড়ুন যে লেখার মধ্যে আপনার ইংরেজি ইমপ্রুভ হবে, পাশাপাশি ইনফরমেশন পাবেন। আবার বলছি, ইংরেজি পড়ে অভ্যস্ততা বাড়বে, ইংরেজি পড়তে ইংরেজি লেখার প্রেজেন্টেশন স্টাইল ডেভেলপ হবে, পাশাপাশি আপনার অন্যান্য সাবজেক্টের ইনফরমেশন গ্যাদার হবে। এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আপনি পড়তে পারেন, দেন অবশ্যই আপনি খুব সহজে ইংরেজিটা ভালো করবেন। তো ধারাবাহিকভাবে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমি প্রিলিজ ক্লাসগুলো একেবারে অ্যাসাইড করে ধারাবাহিক রিটেনের জন্য কাজে মানে অর্থাৎ ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। যারা প্রিলিতে যারা বিগিনার আছেন তারাও যদি আমার এই জিনিসগুলো শুনে এখন থেকে নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে পরে আপনি হবেন স্ট্রং ফাইটার পরবর্তী লেভেলের জন্য। সো গুড নাইট ফর দ্য টাইম, সি ইউ এগেইন, আসসালামু আলাইকুম।